আজকে বিভিন্ন যে কলকারখানায় এবং বিভিন্ন সেক্টরে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন, এই যে ৮ ঘন্টা করে ডিউটি করেন, এই ৮ ঘন্টা ডিউটিটা একদিনে কিন্তু তৈরি হয়নি। ৮ ঘন্টা ডিউটি পিছনে একটা কিন্তু ইতিহাস লুকিয়ে রয়েছে। একটা মর্মান্তিক ইতিহাস, সেই ইতিহাসটা সম্পর্কেই আজকে বলবো। কেননা আজকে মে দিবস ২০২৫। তোমরা জানো মে দিবস অ্যাকচুয়ালি কী? মে দিবসে আমরা ছুটি ভোগ করি। মে দিবসে আমরা জানি যে শ্রমিক দিবস বা মে ডে বলে অনেকে। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে অনেকটা লং টাইমের পর আমি ভিডিওতে এলাম, কারণ তোমাদের ফার্স্ট সামেটিভ এর পরীক্ষা হয়ে গেছে এবং আশা করি খুব ভালোই পরীক্ষা হয়েছে। তোমরা যেরকম পরীক্ষা দিয়েছো তার থেকে আরও ইমপ্রুভ করার জন্য চেষ্টা করো, যে তোমরা পরবর্তী যে সেকেন্ড সামেটিভ আছে, থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল যে পরীক্ষা আছে, সেগুলোতে আরও বেটার তোমরা যাতে করতে পারো সেই চেষ্টা করো। আর এই সব করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ বাংলা বিষয়ক যে কোনো প্রশ্ন, যে কোনো কবিতার ব্যাখ্যা বা গদ্যের ব্যাখ্যা আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন তথ্যভিত্তিক খবর দিয়ে থাকি এবং জেনারেল নলেজ হিসাবে কিছু তথ্য তুলে ধরি। চলো, আজকের ভিডিওটা আমি মে দিবস নিয়ে। এই মে দিবসটা কি? দেখো, মে দিবসের একটা ইতিহাস আছে। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বাম ডান বা যাই বলো না কেন, তারা নিজেদের মতো করে আলাদা আলাদা ব্যাখ্যা কিন্তু তুলে ধরেন এবং সেই সব সমর্থক মে দিবসের ওই ব্যাখ্যাগুলোকেই প্রচার করে। তথ্যই কিন্তু তাদের মধ্যে রয়েছে, কিন্তু এর আসল ইতিহাসটা একটু অন্যরকম। আমি ওই সব বিতর্কে যাচ্ছি না কে কীরকমভাবে ব্যাখ্যা করে, কিন্তু আমি আজকে জানাবো এর আসল ইতিহাস, মে দিবসের আসল ইতিহাস। অবশ্যই তোমাদের জানা উচিত, তোমরা যেহেতু পড়াশোনা করছো এবং এই মে দিবস উপলক্ষে তোমাদের একটা ছুটি পাওনা হয়, কেন হয় এবং কী জন্য পালন করা হয়, আজকে সবই এই ভিডিওটার মধ্যে জানাবো। চলো চলো, বেশি বকবক হয়ে যাচ্ছে, ভিডিওতে ফিরে যাই। 1800 শতকের মাঝামাঝি একটা ইউরোপ এবং আমেরিকা জুড়ে শিল্প বিপ্লবের কিন্তু সূচনা হয়েছিল। বিশেষ করে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হওয়ার ফলে, শিল্প বিপ্লবটা কি তোমরা ইতিহাসে পড়ে নেবে, তবু আমি সংক্ষেপে বলে দিই যে বিভিন্ন ধরনের কলকারখানাতে যন্ত্র আবিষ্কারের ফলে উৎপাদন ক্ষমতা কিন্তু রাতারাতি বেড়ে যায়। এইটাই হচ্ছে শিল্প বিপ্লব। বোঝা গেল এবার? এবং এই শিল্প বিপ্লবের ফলে কি হয়েছে, যারা শিল্পপতি ছিলেন তাদের উৎপাদন বেড়ে গেল, এবং উৎপাদন যে বেড়ে গেল, উৎপাদন বেড়ে যাওয়ার ফলে তারা সেটাকে বাজারজাত তাড়াতাড়ি করে ফেলতে পারছে এবং তাদের মনে আরও লোভ, আরও লালসা কিন্তু জন্ম নিল যে আরও বেশি করে উৎপাদন করলে পরে আরও আমরা বেশি বেশি মুনাফা করতে পারবো। আর এই বেশি বেশি মুনাফা করতে গেলে যে সমস্ত কর্মচারীরা আছে, সেই সব কর্মচারীদেরকে দিয়ে আরও বেশি বেশি কাজ করাতে হবে। তখন কীরকম নিয়ম ছিল, একদিনে 17, 18, 14, 15 ঘন্টা পর্যন্ত একটা লেবারকে অর্থাৎ একটা শ্রমিককে কাজ করতে হতো। রোজ একই, মানে রোজগার একই, দিনের যে রোজগার সেটা একই থাকবে, অর্থাৎ বেতনটা একই থাকবে, অথচ তোমাকে কিন্তু ওই 17 ঘন্টা বা 18 ঘন্টা ডিউটি করতে হবে বেশি বেশি উৎপাদন করার জন্য। আর সেই উৎপাদিত দ্রব্যগুলো যাতে তাড়াতাড়ি বাজারজাত করা যায় এবং আরও বেশি মুনাফা আয় করা যায়, সেই দিকেই কিন্তু শিল্পপতিরা বেশি ঝুঁকেছিল। লেবারদের কথা কিন্তু একদম ভাবতো না, বা শ্রমিকদের কথাগুলো একদম কিন্তু ভাবতো না। তো তাদের এই যে দিনের পর দিন এরকম চলছে, হ্যাঁ, তো এটা খুব অসহ্য হয়ে উঠছে যে আমাদেরকে পয়সা বেশি দিচ্ছে না, অথচ মালিক পক্ষ যারা আছে তারা কিন্তু বেশি পয়সার লাভাংশটা তারা বেশি ভোগ করে নিচ্ছে, অর্থাৎ আমরা যেখানে আছি সেই জায়গাতেই রয়ে গেলাম। তো এই নিয়ে কি হয়, আন্দোলন শুরু হয়। একটা আন্দোলন, সেটাকে বলা হয় 8 আওয়ার্স মুভমেন্ট। 1864 খ্রিস্টাব্দে বিশেষ করে আমেরিকাতে এই 8 আওয়ার্স মুভমেন্ট অর্থাৎ 8 ঘন্টা কাজের দাবিতে কিন্তু আন্দোলন শুরু হয়। 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে এই আন্দোলন বাড়তে থাকে, মিটিং হয়, মিছিল হয়, ধর্মঘট হয় এবং কাজে ব্যাঘাত ঘটে। মালিকপক্ষদের কলকারখানা বন্ধ হতে থাকে মাঝে মধ্যে, সেই জন্য উৎপাদনে ব্যাহত হয়। তো এই রকম একটা পরিস্থিতি চলতে থাকে। 8 ঘন্টা কাজের দাবি, এই বিষয়টা শ্রমিকদেরকে বেশ উজ্জীবিত করে তুলেছিল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত আন্দোলনে কিন্তু
যোগ দিয়েছিল এবং সেটা ধীরে ধীরে বাড়তে থাকে। এর ফলে কি হয়, বাধ্য হয়ে আমেরিকার 1868 খ্রিস্টাব্দে একটা আইন পাস হলো। কিন্তু আইন তো পাস হয়ে গেল, আইনটা কার্যকর করবে কারা? সেই সরকারই তো উদাসীন। অর্থাৎ অর্থাৎ সরকার তো চাইছেই না যে এই আইনটাকে লাগু করা হোক। অতএব যারা ধনপতি আছে, ধনপতি অর্থাৎ যারা শিল্পপতি আছে, বেশ বৃহদাংশ ট্যাক্স, সেই ট্যাক্সের দ্বারা সরকার চলত এবং উৎপাদন হলে পারে আরও বেশি বেশি ট্যাক্স নেওয়ার একটা সুযোগ ছিল সরকারের। অর্থাৎ এই আইনটাকে কিন্তু লাগু করা হচ্ছিল না। অতএব আইন পাস হয়ে গেছে, কিন্তু কারখানার যারা মালিক বা শিল্পপতি বা ধনপতি তারা কিন্তু এই আইনটাকে লাগু করছিল না। ফলে আবার সেই শুরু হলো আন্দোলন, আবার রাস্তায় সবাই নামছে, আবার ধর্মঘট হচ্ছে, আবার মিছিল হচ্ছে। 1886 এই 1 মে লেবার ইউনিয়নের পক্ষ থেকে একটা দৃঢ় সংকল্প কিন্তু নেওয়া হলো যে আর কোনোভাবেই 8 ঘন্টার বেশি কিন্তু কাজ করা যাবে না। তো এই রকম একটা সিচুয়েশানের ফলে যখন চারিদিকে মিটিং মিছিল তৈরি হচ্ছে, তখন কি করলো, সেই মিছিলেতে পুলিশ গুলি চালিয়ে দিল এবং যেই গুলি চালিয়ে দিল সেই আন্দোলনের কিন্তু আগুনে ঘি পড়ার মতো অবস্থা। তখন শ্রমিকরা আরও বেশি জ্বলে উঠল, আরও বেশি ব্যাপকতরভাবে চারিদিকে যত শ্রমিক আছে সবাই একসাথে আন্দোলনে বেশি করে যুক্ত হয়ে গেল এবং মালিক পক্ষ কিন্তু তখন ভয় পেয়ে গেল। এরপরে আরও একটা ঘটনা কিন্তু এর মধ্যে ঘটে গেল। চৌঠা মে 1886 সালের 4 মে আমেরিকার হে শহরে একটা শ্রমিক সম্মেলন হচ্ছিল। সেই শ্রমিকদের উদ্দেশ্যে শ্রমিক নেতা বক্তৃতা দিচ্ছিলেন। তারই মাঝে হঠাৎ করে কোথা থেকে একটা বোমা এসে কিন্তু ওই সম্মেলনের মাঝে পড়ে গেল। ভাবো একবার, কি ভয়ঙ্কর পরিস্থিতি! এত লোকজন মাঝখানে আছে, সেখানে একটা যদি বোমা পড়ে যায়, কীরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। এবং সেই বোমাটা পড়ল পুলিশ প্রশাসনের তরফ থেকে যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাতে বোমাটা পড়ল। তার ফলে কি হলো না, পুলিশেরও বেশ কিছু কর্মী কিন্তু নিহত হলেন। সেই সঙ্গে সাধারণ মানুষ বা যারা শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন তাদের মধ্যেও কিছু হতাহত এবং নিহত হয়েছেন। তো এই ঘটনা পুরোপুরি দোষটা কিন্তু শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়া হলো যে তোমরাই কিন্তু এই কাজ করেছো। তার ফলে পুলিশ এবং শ্রমিকের মধ্যে একটা সংঘর্ষ বেঁধে গেল। সংঘর্ষ বেঁধে যাওয়ার ফলে বেশ কিছু শ্রমিক নেতাকে তখন অ্যারেস্ট করা হলো। মোট 8 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদের বিচারের ব্যবস্থা করা হলো। বিচারে কি সাজা হলো না, 8 জনের মধ্যে 1 জনের 15 বছরের জেল হলো আর বাকি 7 জনের কিন্তু ফাঁসির সাজা শোনানো হলো। কি পরিস্থিতি দাঁড়ালো! শ্রমিক সম্মেলন হচ্ছে, সেখানে শ্রমিকরা কি কোনোদিনও চাইবে যে আমরা এখানে একটা বোমা ফেলে দিই? কারণ আমাদের শ্রমিকরাও আছে। যেহেতু পুলিশের দিকে বোমাটা পড়েছে, তাহলে এইটাকে মনে করা হচ্ছে যে শ্রমিকরাই এই কাজটা করেছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমরা কিন্তু সব জানতে পারবে। তো ফাঁসির সাজা তো হয়ে গেল। এই যে 7 জন ছিল, এই 7 জনের মধ্যে ফাঁসির আগেই কিন্তু একজন কিন্তু আত্মহত্যা করে নিয়েছিল। অতএব 6 জনের ফাঁসি দেওয়া হলো। সেটা কীরকম নৃশংসভাবে প্রকাশ্যে 11ই নভেম্বর 1887 সালে প্রকাশ্যে এই 6 জনের কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। এই ঘটনার প্রায় 6 বছর পর প্রমাণ হলো যে ওই ঘটনাটা কিন্তু একটা ষড়যন্ত্র ছিল, প্রশাসনেরই একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের বলি দিতে হয়েছে ওই শ্রমিকদেরকে এবং ওই পুলিশ কর্মীদেরকে। তাহলে ভাবো একবার, একটা প্রহসন ছিল, একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের শিকার কিন্তু এই শ্রমিকরা হয়েছিল। তো এই হলো ইতিহাস। তারপরে 1889 সালে ফ্রান্সে একটা সম্মেলনে ওই 1 মেটাকে অর্থাৎ ফার্স্ট মেটাকে শ্রমিক দিবস হিসাবে কিন্তু পালন করা একটা সংকল্প নেওয়া হলো। তারপরেই আমেরিকাও ওই দিনটাকে পালন করার সিদ্ধান্ত নিল ওই 1889 সালে। 1890 সালে আমেরিকা, ব্রিটেন, 1896 সালে রাশিয়া, 1924 সালে চীন, 1933 সালে জার্মানি এবং ভারতও 1933 সালে দক্ষিণ ভারতের মাদ্রাজে কিন্তু একজন শ্রমিক নেতা এই 1 মেটাকে শ্রমিক দিবস হিসাবে কিন্তু পালন করেছেন। তো এই হলো
মে দিবসের ইতিহাস একটা নৃশংস একটা খুনের ইতিহাস, ষড়যন্ত্রের ইতিহাস। এর পিছনে আজকের যে মে দিবস আমরা পালন করছি, এর পিছনে কিন্তু একটা কালো ইতিহাস লুকানো আছে এবং মর্মান্তিক ইতিহাস কিন্তু লুকানো আছে। অতএব সমস্ত শ্রেণীর শ্রমিককে সম্মান করো। সমস্ত শ্রেণীর শ্রমিক যারা দিনমজুর থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কাজ করছে, মাস্টার, ডাক্তার, সবাই কিন্তু শ্রমিকের পর্যায়েই কিন্তু পড়ে। তো এদেরকে সম্মান করতে শেখো। এদের কোনো কাজ ছোট নয়। যে শ্রমিকই হোক, যেই ধরনের শ্রমিকই হোক, কোনো কাজ ছোট নয় পৃথিবীতে। সেই কাজ করে সে তার জীবিকা নির্বাহ করছে, তার পরিবার সেটাকে তার পরিবারটাকে সে চালনা করছে সেই জীবিকা অর্জন করে। অর্থাৎ কোনো কাজ ছোট নয়। সবাইকে সম্মান করতে শেখো। আর এইটা তোমাদের অবশ্যই জানা উচিত, তোমরা যেহেতু পড়াশোনা করছো, মে দিবসটা তোমরা যেহেতু পালন করো, একটা ছুটি পাবে বলে, তো মে দিবসের এই ইতিহাসটা তোমাদের অবশ্যই জানা উচিত। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।